সেই 2013-14 সালে আমাদের জাতীয় দলে যোগ দিচ্ছিল জামাল ভুঁইয়া, প্রথম প্রবাসী খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছিল। এরপর দীর্ঘকাল কেটে গেছে, জামাল কিন্তু আস্তে আস্তে বয়স হয়ে গেছে, আর কয়েক বছর পরে হয়তো জামাল থাকবে না। কিন্তু একটা চমৎকার জিনিস হলো যে সেই জামালের নেতৃত্বেই আমাদের দেশে একটা নতুন দিনের শুরু হলো। আজকে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় আমাদের দলে যোগ দিচ্ছে, এবং সুখবর হচ্ছে যে সমিত যেটা আমরা পরিকল্পনার মধ্যেই ছিল, আশার মধ্যে ছিল, সমিত সম্ভবত জুনেই আমাদের সঙ্গে যোগ দেবে। সে বিএফএফ কে জানায় দিচ্ছে যে সে পজিটিভ। তার মানে একটা স্রোত শুরু হয়ে গেছে। এরপরে যে কিউবা মিশেল, আরো অনেকেই আমাদের এখানে আসতেছে। সুলেমান ভাইদের দু একজন হয়তো আসবে, তারা এজ লেভেলে খেলবে, এরপর ন্যাশনাল টিমে যাবে। এখন সারা পৃথিবী ছড়ায়, যেখানে যে বাংলাদেশি রক্তের আছে তাদেরকে আমরা ওয়েলকাম করব। কিন্তু এখানে একটা কথা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের আমিনুল ভাইয়ের মতো কিংবদন্তি খেলোয়াড়, বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন আমিনুল ভাই একটা কোশ্চেন রেজ করছেন যে শুধু এইভাবে শুধু প্রবাসী খেলোয়াড়দের ভরসায় জাতীয় দল টিকে থাকতে পারে না, এটার জন্য দীর্ঘমেয়াদী একটা সমাধান ভাবা দরকার। এই কথাটা আপনাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাটা খুব সত্যি। পৃথিবীর ইতিহাস বলে, বিভিন্ন দেশের ফুটবল ইতিহাস বলে, আপনি যদি শুধু বাইরের রিসোর্সের অপেক্ষায় থাকেন, ভিতরেও যদি আপনার একই রকম সুন্দর রিসোর্স না থাকে, তাহলে একটা সময় এই জিনিসটা ধসে পড়বে। একটা সময় আপনি এই জিনিসটাকে আর সাস্টেনেবল রাখতে পারবেন না। তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা কি প্রবাসী খেলোয়াড়দের আসতে নিষেধ করে দিব যে আমাদের উন্নতি করার দরকার নেই, আমরা যেমন আছি এমন ভালো? না, এটা না। আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়টা আজকে আমি আলাপ করতে চাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই আমিনুল ভাইদেরই এখন খুব করণীয় আছে। এই করণীয়টা আমাদের খেলোয়াড়দের যেমন আছে, ফুটবল ফেডারেশনের অনেক বেশি আছে, তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ক্লাব এবং যে বাংলাদেশি বিভিন্ন ফুটবল কর্মকর্তা আছেন তাদের আছে। সেই করণীয়গুলো একটু আজকে কথা বলতে চাই। দেখেন, অন্যদের কথা কি বলবো, আমি দীর্ঘকাল ধরে বাংলাদেশের ফুটবল থেকে একটু ডিটাচ ছিলাম, একটু না বেশ ভালো মতোই ডিটাচ ছিলাম। আমাকে যদি এখন আপনি পরীক্ষা দিতে বলেন, আমি আমাদের বেশিরভাগ খেলোয়াড়ের নাম বলতে পারবো না, কিন্তু দু একজনের মধ্যে যারা তারকা হয়েছে, মুরসালিন বা এরকম, এদের নাম শুনছি একেবারে স্রেফ পাঠক হিসাবে। মানে ফেসবুকে আপনাদের লেখা টেখা পড়ে পড়ে জানছি যে এরা এই করে, খেলাও দেখা হয় না, খোঁজ খবরও রাখা হয় না। সেই আমার পরিস্থিতি এমন হয়েছে, গত পরশু রাতে আমি কুইন সুলেমান আর কাবান সুলেমানের সঙ্গে স্বপ্নে কথা বলছি। বিশ্বাস করেন, এই ঘটনা ঘটছে, এবং আমি নিশ্চিত যে এই ঘটনা আপনাদের আরো অনেকের ঘটতেছে। যে আপনারা নানা রকম স্বপ্ন দেখতেছেন ফুটবল দলকে নিয়ে, কেউ বিশ্বকাপে দেখতেছেন দলকে, কেউ আরো এক ধাপ আগায় যে বিশ্বকাপ ট্রফি হাতে দেখতেছেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই মুহূর্তে যে আউটার রিসোর্স গুলো আছে, মানে যতগুলো খেলোয়াড় আমাদের রাডারে আছে, এক তো হামজা এবং সমিত সোম আসার পরে আমাদের কোচ যদি আবার পাগলামি না করে, আমাদের মিডফিল্ড এখন আমি মানে ব্যর্থহীনভাবে বলতে পারি এশিয়ার সেরা মিডফিল্ডে পরিণত হবে। এর সঙ্গে আমাদের ধরেন সুলেমান ভাইরা বা অন্যান্যরা যখন এন্ট্রি নিবে, আমাদের টিমটা এশিয়ান লেভেলে চলে যাবে। এশিয়া কাপ জিততে পারি বা না পারি, আমাদের টিমটা এশিয়ান লেভেলে চলে যাবে। এবং এই রকম অবস্থা যদি, এই জোয়ারটা যদি আরো 5-7 বছর 10 বছর কন্টিনিউ করে, তাহলে আমাদের জন্য ফুটবল বিশ্বকাপে বাছাই পর্ব পার হওয়ার স্বপ্ন দেখাটাও খুব অন্যায় হবে না। এখন কথা হচ্ছে, তারপরও কেন আমিনুল ভাইয়ের মতো আমি ওই রকম ভাবতেছি যে এটা সাস্টেনেবল কিছু না, এটাকে সাস্টেনেবল করা যায় না, পৃথিবীর কোথাও যায় নাই। ফলে আমাদের নিজস্ব রিসোর্সও করতে হবে। সেই জিনিসটা একটু বুঝায় বলে আগে যে কেন সাস্টেনেবল হয় না এটা। এখানে আপনি আফ্রিকান কান্ট্রিগুলোর উদাহরণ হিসেবে নিতে পারেন। আমার যেমন এই মুহূর্তে কথা বলতে বলতে আইভরি কোস্টের কথা মনে পড়লো। আইভরি কোস্ট 2006 থেকে সম্ভবত 2014 পর্যন্ত টানা 3টে বিশ্বকাপ খেললো। আপনি টিমটা দেখেন আইভরি কোস্টের, ওই সময় আইভরি কোস্ট বোধহয় 2টা নেশনস কাপও জিতছে, আফ্রিকান নেশনস কাপও জিতছে। এবং সেই টিমটা তো স্টার ডাস্টের টিম ছিল। দিদিয়ে দ্রগবা ছিল ওই দলের মূল প্রাণ। এবার ইয়া তোরে, কোলো তোরে, আর ওই যে আদিও ছিল বোধহয়। মানে সবগুলো খেলোয়াড় অলমোস্ট 23 জনের, মানে 2006 বিশ্বকাপের কথা আমার মনে আছে যে 23 জনের বোধহয় 22 জনই ইউরোপে খেলতো। এবং সেই ক্লাবগুলো কি আর্সেনাল, চেলসি, পিএসজি এই টাইপের দলে খেলতো তারা। এখন যেহেতু আফ্রিকান দলগুলো খেলোয়াড়দের একটা সুবিধা আছে যে বেশিরভাগ আফ্রিকান কান্ট্রির খেলোয়াড়রা অটোমেটিক ফ্রেঞ্চ পাসপোর্ট হোল্ডার হয়, ফলে তারা আসলে ইউরোপিয়ান দলগুলোতেই খেলে। কিন্তু এই স্রোতটা না মাঝে মাঝে আবার ডাউনফল করে। মানে এটা খানিকটা ঐশ্বরিক, খানিকটা হচ্ছে নার্সিং এর ব্যাপার। বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো একটা দল, নাইজেরিয়া এরকম উঠতেছে, মানে নাইজেরিয়ার এক গাদা খেলোয়াড় ইউরোপে খেলতেছে, যে সুবাদে নাইজেরিয়া বিশ্বকাপে চলে আসছে, বিশ্বকাপে ভালো করতেছে। একবার সেনেগালের কথা মনে আছে না, সেনেগাল সেমিফাইনালে চলে গেল। এরকম ঘটনা কিন্তু আফ্রিকান দলগুলো প্রায় ঘটায়। আপনি
আপনি আবার দেখবেন যে দুটো তিনটে বিশ্বকাপ পরে ওই দলটার কোনো খোঁজ নাই। এই যে আইভরি কোস্ট 2014 পরে যে দুটো বিশ্বকাপ গেল, বাছাই পর্বই পার হইতে পারে না। এখন তাদের ন্যাশনস কাপেও রেজাল্ট ভালো না। কারণ কি? কারণ হচ্ছে তাদের ইউরোপীয় স্রোতটা হঠাৎ আবার ডাউনফল করছে, আবার দুটো বিশ্বকাপ পরে উঠতে পারে। আর আমাদের কথা তো আফ্রিকানদের চেয়েও ভয়াবহ। মানে আমাদের অবস্থাটা, আমাদের তো পুরো কপালের উপর ভরসা করে থাকতে হয়। আমাদের তো প্রিন্স পাসপোর্টও নাই যে সুবাদে এখানে জন্ম নেওয়া খেলোয়াড়রা হুড় করে ইউরোপে পাড়ি জমাবে, সেই সুযোগ তো আমাদের নাই। ফলে আমাদেরকে আসলে ওয়েট করে থাকতে হয় কপালের দিকে। আমাদের যে মানুষগুলো ভাগ্যের সন্ধানে ইউরোপে, আমেরিকায় বিভিন্ন জায়গায় পাড়ি জমান, তাদের সন্তান এভাবে কেউ যদি ফুটবলার হয়ে ওঠে, এই যে যাদের পাচ্ছি এদের তো কাউরে আমরা তৈরি করি নাই। মানে আফ্রিকান খেলোয়াড়দের যেটা হয় যে আইভরি কোস্টের খেলোয়াড়রা আইভরি কোস্টে জন্মায় বেশিরভাগ ক্ষেত্রে, পরে তারা ফ্রান্সে চলে যায়। আমাদের তো তা না, আমাদেরটা পুরো কপাল, পুরোটাই কপাল যে কোনো একজন হামজার বাবা ওইখানে যাবে, গিয়ে কর্মসূত্রে যায় তার ছেলেটা হঠাৎ করে ওই লেভেলের হয়ে যাবে। এটা হঠাৎ করে হয়, কিন্তু আমাদের যেহেতু ধারাবাহিকতা নাই, ফলে বাঙালি বংশোদ্ভূত খেলোয়াড় প্রতি বছর আপনি এই স্ট্যান্ডার্ড পাবেন এটা আশা করার কোনো কারণ নেই, এবং এটা ঘটবেও না। আপনি 5 বছরের কথা বললেন না, এটা 5 বছর পরেই খোঁজ নিলে দেখবেন এই স্ট্যান্ডার্ড খেলোয়াড় আর নাই। প্রবাসী পাইতে থাকবেন, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড হামজা, সমিত সোম বা এই যে কিউবা মিশেল এদের মতো হবে না। হুট করে ফল করবে জিনিসটা। তখন কি হবে? আইভরি কোস্ট তো ওই জায়গাটা আবার ওভারকাম করতে পারবে। কেন? আইভরি কোস্টের ওই যে বললাম আফ্রিকা ইউরোপ যে কানেকশন, ওই জিনিসটা থাকবে। যে জিনিসটার ফল মরক্কো পায়, মিশর পায়, নাইজেরিয়া পায়, মানে আফ্রিকান সেনেগাল পায়, সব দলগুলো পায়। কিন্তু আমাদের ওই সুযোগ নাই। আমাদের ওই যে বললাম কপাল পুরোটাই নিয়তি নির্ধারিত। ফলে আমাদেরকে আসলে একটা আলাদা চেইন তৈরি করতে হবে। সেই চেইনটা তৈরি করার জন্য অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। আজকে আমিনুল ভাই যখন এই কথা বলেন, আমি শুধু ফুটবল বিশেষজ্ঞ হিসেবে তো ওনার কথা শুনতে পারি না। আমি সর্বকালের সেরা ফুটবলারদের একজন বাংলাদেশের, এই হিসাবে শুধু আমিনুল ভাইয়ের কথা শুনতে পারি না। উনি একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং খুব গুরুত্বপূর্ণ সদস্য, ক্রীড়া সম্পাদক একটা রাজনৈতিক দলের, এবং এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। ফলে আমিনুল ভাইয়ের আসলে এখন দায়িত্ব নেওয়ার সময় চলে আসছে। শুধু আমিনুল ভাই না, বিএনপির সঙ্গে বা এখন যারা রাজনীতিতে আছেন তাদের সঙ্গে অনেক আমাদের বড় বড় ফুটবলের নাম আছে। বিএনপি কিন্তু সেই আদিকাল থেকে বড় ফুটবলারের একটা জায়গা। আপনারা মেজর হাফেজকে চিনতেন কিনা, আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের মেম্বার, উনি কিন্তু বিএনপির বড় নেতা ছিলেন। এখনো আপনি যদি ভাবেন তাবিত আওয়াল সাহেব, উনি পিতৃসূত্রে বিএনপির অনেক বড় মানুষ, সেখান থেকে উনি নিজে আবার ফুটবল উৎসাহী মানুষ। এদের একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কি? সেটা হচ্ছে দেখেন, পৃথিবীর সব জায়গায় ফুটবল চলে একভাবে, আমাদের দেশে চলে একভাবে। সারা পৃথিবীতে ফুটবলার তৈরি করে ক্লাবগুলা, আর আমাদের ক্লাবগুলা বিএফএফ রে জিজ্ঞেস করে ভাই ফুটবলার তৈরি করে দেবেন না। এখন ভাই এটা মাইনে নিতে হবে। এই যে সালাউদ্দিন ভাই যেমন ঘাটতারামি করতো যে আমি কেন ফুটবলার তৈরি করবো, ফুটবলার তৈরি করবে ক্লাবরা। সেই সংস্কৃতিতে যাইতে তো আমার সময় লাগবে, ওই জায়গাটায় যাইতে সময় লাগবে। তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু এই ঘাটতারামি করার সুযোগ নেয়। আপনি তৃতীয় বিশ্বের বেশিরভাগ জায়গায় তাকাবেন, তাদের কিন্তু ফিফার বড় বড় একাডেমির বাজেট নিয়ে বড় বড় একাডেমি করছে। এই সালাউদ্দিন ভাই যতগুলো খারাপ কাজ করে গেছে তার ভিতরে একটা করে গেছে, ফিফা থেকে পয়সা পায়া, স্পন্সরের নিশ্চয়তা পায়াও সে একাডেমিটা দাঁড় করাতে পারেনি। পরে এলিট একাডেমি একটা করছে, মোটামুটি ফাংশনাল, অত ফাংশনাল না, মানে প্রপার ফুটবল একাডেমি যেটা, সেটা হয় নাই। অবশেষে দেখলাম সেদিন নেপাল ফিফার টাকায় একটা জাঁকজমকপূর্ণ একাডেমি করে ফেলছে। ফিফার টাকায় করেন ভাই আর লোকাল টাকায় করেন, আপনাকে একাডেমি করতে হবে। আমাদের ওই ক্লাব সংস্কৃতি তৈরি হইতে আরো 10 বছর ওয়েট করতে হবে, যখন কিনা বসুন্ধরা, আবাহনী, মোহামেডান এদের নিজেদের একাডেমি হবে। সেই একাডেমির প্রোডাকশন গুলো পরে ন্যাশনাল সার্ভিস দিবে, সেই জায়গাটা যাবে একদিন। তো সেই স্বপ্নই দেখি আমি যে ক্লাবগুলো প্রোডাকশন দিবে সারা পৃথিবীতে, যেটা হয় আমাদের এখানে সেটা পরে হবে। সে পর্যন্ত কাজটা করতে হবে ফুটবল ফেডারেশন। আপনাদের শুধু এটা বলে বসে থাকলে হবে না যে দিস ইজ নট সিস্টেম, এটা সাস্টেনেবল না। আপনাদেরকে এখান থেকে উত্তরানোর ব্যবস্থা করতে হবে। একটা প্রপার একাডেমি করেন, একদম প্রপার একটা ফুটবল একাডেমি করেন। তাই এটার সঙ্গে আমি সম্প্রতি আরেকটা কন্টেন্ট নিয়ে আসবো, কিছুদূর কাজ আগাইছে এটা, যে ইউরোপিয়ান ক্লাবগুলা কিভাবে তৃতীয় বিশ্বের দেশগুলাতে অংশ নেয় এবং আমরা সেই জায়গায় কিভাবে 1 নাম্বার দেশে পরিণত হতে পারি। আমাদের কাছে একটা অ্যাসেট আছে যা বেশিরভাগ দেশের কাছে নাই, তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশের কাছে নাই। এই জিনিসটা ইউজ করে আমরা 1 নাম্বার হাবে পরিণত হইতে পারি। এই প্ল্যানটা নিয়ে আমি সম্প্রতি আপনার একটা কন্টেন্ট করব, এবং এটা উপরালার ইচ্ছায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমি আমার এই আইডিয়াটা পৌঁছাইছি, তারা খুব ওয়েলকাম করছেন। যাই হোক, সেই কন্টেন্টের কথা সেই কন্টেন্টে বলবো। আপাতত বলি যে আমাদের প্রপার একাডেমি করতে হবে, সেটার সঙ্গে ইউরোপিয়ান ক্লাব ট্যাগ করতে হবে, যেটা তৃতীয় বিশ্বের দেশগুলো করে।
আপনি বার্সেলোনাকে ট্যাগ করেন বা চেলসিকে ট্যাগ করেন, চেলসি নিজে চাইছিল, সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলছিল আজ থেকে 10 বছর আগে, যে চেলসি আমাদের সঙ্গে কাজ করবে, আমাদের দেশে কাজ করবে। সেটা আমরা ওয়েলকাম করি নাই, মানে চেলসির সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই আমরা। এমন তো না যে চেলসির লোকজন দৌড়ে এসে বলবে বাই বাই আমাদের একাডেমি করতে হবে, তা তো না। ওরা একবার ভাবছে ব্যাপারটা, ওই ভাবনাটাকে কাজে লাগায় আপনার সার্বক্ষণে গিয়ে দুয়ারে বসে থাকতে হতো যে চেলসি ভাই দরজা করলেন না, আমাদের একাডেমি করে দেন। আমরা কিছু করি নাই, এখন করতে হবে। আমাদের ঠিক করতে হবে যে আমরা নেক্সট 10 বছরে আমাদের একাডেমি থেকে প্রোডাকশন এই লেভেলে যাবে। সত্যিও যদি হামজা সমিত সোম লেভেলের খেলোয়াড় তখন আসে বাংলাদেশে, তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই জিনিসটা আমাকে নিশ্চিত করতে হবে। সেজন্য আমাদের ঘরোয়া ফুটবল কাঠামো খুব শক্তিশালী করতে হবে। আমাদের ঘরোয়া ফুটবল আগের চেয়ে ভালো হয়, এটা সত্যি। আমি ইদানিং খোঁজ খবর নেওয়ার পরে যেটা দেখলাম, আপনারা এত হতাশ হবেন না, এইটা আমি যখন রিপোর্টিং করছি তার চেয়ে অনেক ভালো হচ্ছে এখন খেলা। আজকে আমি দেখতেছিলাম বসুন্ধরার খেলা, তো কত সুন্দর খেলে এখন ছেলেপেলেরা, এত হতাশ হন কেন? কিন্তু এটাও সত্যি যে এই জায়গায় আটকে থাকলে হবে না, এইটাকে অন্য লেভেলে নিতে হবে। এখন সেই জায়গাটায় কিন্তু আমাদের ইউরোপিয়ান খেলোয়াড় বা অন্যান্য মানে ইউরোপিয়ান যে আমাদের যারা আছে আমাদের বংশোদ্ভূত, ওদেরকে আনার ব্যবস্থা করতে হবে। মানে ওই যে বলছি না যে সাস্টেনেবল কাঠামো ন্যাশনাল টিমে ঢুকানো মূল কথা না। মূল কথা হচ্ছে যে আজকে শুনতেছি 35 জনের একটা ট্রায়াল হবে। এই নাম্বারটা যদি 35 না হয় আপনি 100-তে পরিণত করতে পারেন। এরা ট্রায়াল দিতে আসলে এরা তো সবাই ইউরোপের ক্লাবে, এক্সিস্টিং ক্লাবে খেলতেছে না, অনেকে আছে কিন্তু ওখানেও ভাগ্যের সন্ধানে আছে, অ্যামেচার লিগ খেলতেছে, নন প্রফেশনাল লিগ খেলতেছে। তাদেরকে যদি আপনি বছরে একটা সার্টেন অ্যামাউন্টের ব্যবস্থা করে দিতে পারেন, ওদের কাছেও ভাই ইউরোর দাম আছে, ডলারের দাম আছে, ওরা সবাই কিন্তু হামজা না, এটা মাথায় রাখতে হবে। ওদেরকে আপনার লিগে ইনজেক্ট করতে হবে, ওই লেভেলের খেলোয়াড়ি করেন। একটা জিনিস সত্যি যে ওই যে অ্যামেচার ফুটবলার, তার লেভেল আমাদের প্রফেশনাল ফুটবলারদের চেয়েও একটু উপরে। ফলে ওরকম খেলোয়াড়রা যখন আসা শুরু করবে, আমি স্বপ্ন দেখতে পারি যে 3 বছর 4 বছর পরে সত্যি সত্যি 2-4 জন প্রফেশনাল ফুটবলার এখানে লিগে এসে অংশ নেবে। হ্যাঁ, জামাল ভুঁইয়ার মতো 2-1 জন আছে যে যারা হয়তো দেশ বা বাংলাকে তার প্রফেশনের চেয়ে বড় করে দেখবে। জামাল ড্যানিশ লিগ ছেড়ে চলে আসছিল, তারিক কাজিও এখানে এসছে তার দেশের লিগ ছেড়ে এসে কিন্তু তারা লোকাল ফুটবল খেলছে। আর আমরা প্রত্যাশা করি না যে যারা যার দেশের প্রফেশনাল লিগ খেলতেছে ওটা ছেড়ে রাতারাতি চলে আসবে। কিন্তু আমার ধারণা যে আপনি যদি এরকম একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারেন, তখন সত্যি সত্যি 7th টায়ার 8th টায়ারের খেলোয়াড়রা এখানে এসে বিপিএল এ অংশ নেবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তখন আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ড এমনিতেই হাই হতে থাকবে। আজকে যেটা হচ্ছে যে আজকে আমরা আমাদের মুরসালিনকেও ধরে রাখতে পারতেছি না। মুরসালিনের যে ফর্মটা 2 বছর আগে ছিল, সে নানা রকম ব্যক্তিগত জীবনের জটিলতা মটিলতা বাধায় ওটাও শেষ করে ফেলতেছে। মানে এদের এই অ্যাম্বিশনটাই থাকতেছে না যে আমাকে আমার জায়গাটা ধরে রাখতে হবে। ও জানে যে আমি যা খেলতেছি এর 50% খেললেও আমার জায়গা টিকে থাকবে, এই নিশ্চয়তা বোধ থেকে বের করে আনতে হবে। সেইটা শুধু বাইরে থেকে হামজারা এসে প্রেশার দিবে ওইটা না, লোকাল ফুটবল থেকে প্রেশার দিতে হবে। যখন ও দেখবে যে ও বসুন্ধরার জায়গা পাচ্ছে না ঠিক মতো, কারণ হচ্ছে ওই প্রবাসী ফুটবলাররা দেশে ফিরে আসতেছে, এসে ওর বসুন্ধরার জায়গা দেও সরাই দিচ্ছে, তখন ও ওই চাপটা নেবে। তখন কিন্তু সত্যিকারের কম্পিটিশনটা শুরু হবে। তখন মুরসালিনের মতো ছেলেরা ফাইট দিবে ফাহমিদুল্লাহর সঙ্গে। এই ফাইটের ভিতর থেকে যে বেস্ট সে উঠে আসবে। এই জায়গাটা আমি একটু খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন যারা খেলতেছেন তাদেরকে বলি, এই যে সবার তো নাম জানি না, কারণ নাম না ধরেই বলি, আপনারা ব্যাকডোর খুঁজেন না, আপনারা ব্যাকডোর খুঁজেন না। আমি টুকটাক টুকটাক যেটুকু খবর নিচ্ছে আপনারা খুব ব্যাকডোর খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, সিনিয়ররা সিনিয়রদের কথা বলবে, কর্মকর্তারা কর্মকর্তাদের কাজ করবে, আলটিমেটলি ক্যারিয়ার কিন্তু আপনার। আপনাকে কয়বার কয়জন ব্যাকডোর দিয়ে ঢুকায় দেবে। এই যে কোচ, এই কোচ আজ আছে কাল নাই। আজকে হয়তো একটা গ্রুপের কথা চলতেছে, কালকে কিন্তু যে কোচ আসবে সে নাও চলতে পারে। ফলে আপনারা যদি ভাবেন যে যে ক্লাব কর্মকর্তাদের ধরবেন যে স্যার একটা কিছু ব্যবস্থা করেন, এই একটা কিছু ব্যবস্থা খুব টেকসই হবে না। আরেকটা জিনিস তো দেখছেন যে আমাদের পোলাপান রাস্তায় নামতে শিখে গেছে, আবার অন্যায় দেখলে রাস্তায় নামবে। ফলে আপনার ব্যাকডোর দিয়ে আর খুব বেশি স্বস্তি পাবেন না। এখন আপনাদের কি করতে হবে? হতাশ হবেন, খেলা ছেড়ে দিবেন, তাই কি হয়? আপনারাও তো আমাদের, ওই বাইরে থেকে যারা আসতেছে ওরাও আমাদের। আমি সবসময় একটা কথা বলি, হকি দল, কাবাডি দল, ফুটবল দল, ক্রিকেট দল, আমি সব জায়গায় দেখতে চাই বাংলাদেশের সেরা 11। এখন সেই বাংলাদেশি কি মঙ্গল গ্রহে থাকে, নাকি ইউরেনাসে থাকে, না নেপচুনে থাকে, না আমেরিকায় থাকে, না ইংল্যান্ডে থাকে, না ঢাকায় থাকে? আমি দেখতে চাই না। নরসিংদীতে থাকতে পারে, কোনো একটা অচেনা গ্রামেও থাকতে পারে, যেখানেই থাকেন ভাই আপনারা প্রত্যেকেই আমাদের, আমাদের অ্যাসেট। আপনি লাল সবুজ করবেন শেষ পর্যন্ত আমাদের জন্য।
ফলে আপনি নিজেকে ওই বেস্টদের কাতারে নিয়ে যান, সেটার জন্য যে পরিশ্রম করতে হয় করেন। আমাদের দেশে ভালো ভালো কোচরা আছেন, তাদের সঙ্গে কাজ করেন, পরিশ্রম করেন। ভাই ওরা তো কেউ আকাশ থেকে পড়ে নাই। আমার বাঙালি ঘরে যদি সমিত সোম জন্মাইতে পারে, আমার বাঙালি ঘরে যদি হামজা জন্মাইতে পারে, আমার বাঙালি ঘরে আপনারা কেন ওই লেভেলে যাচ্ছেন না? বলতে পারেন ইউরোপের সুযোগ সুবিধা আমরা পাই না। এই ইউরোপের সুযোগ সুবিধা না পাই তো এই দেশে মনে মুন্না জন্মাইছে, এই দেশে আমিনুল জন্মাইছে, এই দেশে অনেক ফুটবলার জন্মাইছে যারা ইউরোপের সঙ্গে টক্কর দেওয়ার স্ট্যান্ডার্ডে ছিল। এই সালাউদ্দিন ভাই নষ্ট হয়ে গেছিল শেষ দিকে, তো অসুস্থ হয়ে গেছিল মেন্টালি, কিন্তু সালাউদ্দিন ভাই কোন লেভেলে খেলছে। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে প্রফেশনাল লিগ খেলতে যাওয়া ফুটবলার সালাউদ্দিন ভাই। তারাও তো এই মাটিতে জন্মাইছে, এই বাবা মা কোলে জন্মাইছে, কোনো সুযোগ সুবিধা ছাড়াই এত দূর উঠছে। ফলে আপনারা ওই চ্যালেঞ্জটা নেন, একদিন তো ফুটবল ফেডারেশন সুযোগ সুবিধা বাড়াবে। আর দেখেন একটা সত্যি কথা, এখন ফুটবল ফেডারেশন থেকে আপনারা যত সুযোগ সুবিধা পান, 10 বছর আগে তো কেউ পাতেন না। জামাল যখন এখানে এন্ট্রি নিছে, জামালের এখানে হাঁসফাঁস করতে হতো একটু রেস্ট রুমের অভাবে। এখন তো আপনার কত সুন্দর সুযোগ সুবিধা পান। আজকে জামাল ছেলেটা ডেনমার্কের মতো একটা শীত প্রধান দেশ থেকে এসে যদি এখানে মানায় নেয়, এবং তখন আসলেই নোংরা ব্যবস্থা ছিল 2013-14 কথা আমার মনে আছে, সে সময় তো আমি মাঠে যাই, ওই অবস্থার মধ্যে জামালের মতো ছেলে এসে মানায় নিছে, এরকম একজন টপ ক্লাস অ্যাথলেট এসে মানায় নিছে। আপনারা এত সুযোগ সুবিধা পেয়েও যদি অজুহাত দেন, ব্যাকডোর খোঁজেন, তাহলে চলবে না। উঠে দাঁড়ান ভাই, উঠে দাঁড়ান। আজকে যে বাচ্চাদের দেখতেছেন ওরা আপনাদের রাগারাগি করে যে প্রবাসী খেলোয়াড়দের আপনারা স্পেস দিতে যাচ্ছেন না বলে। আমি আপনাকে কথা দিচ্ছি, এই ছেলে পেলেদের হয়ে এই যে ফেসবুক ভিত্তিক যে গ্রুপগুলো আল্ট্রাস বা যারা আছে, কারোর সঙ্গে কোনো আলাপ না করে একটা কথা দিচ্ছি, আপনারা যারা বাংলাদেশি তরুণ খেলোয়াড় আছেন, বাংলাদেশি বলতে এখন ঢাকায় অবস্থানরত, সেই ঢাকায় অবস্থানরত খেলোয়াড়দের আমি একটা কথা দিচ্ছি যে আপনারা নিজেদেরকে যদি ওই লেভেলে নিয়ে যান, এই ছেলেরা আপনার হয়ে আবার রাস্তায় নামবে। কোনো একটা কারণে আপনি অবিচারের শিকার হলে দেখবেন এই ছেলেরা রাস্তায় নামবে। শুধু ওকে ফিল করাইতে হবে আপনার যে আপনি ওই স্ট্যান্ডার্ডে, তখন আপনার পারফরমেন্সের কারণে প্রবাসী একজন খেলোয়াড় এসে দলে ঢুকতে চাইলেও এরা বাধা দিবে। এরা বলবেন না, আমার দেশে খেলা অমুক, ওই যে ওই ছেলেটা ওর পারফরমেন্স এত ভালো, এই যে ইংল্যান্ড থেকে যে ছেলেটা আসছে ও হয়তো চেলসিতে খেলে, ওর পারফরমেন্স এত ভালো না। এরা ঠেকাই দিবে যে না, চেলসির এই ছেলেকে ঢুকতে দিও না, কম্পিটিশন হোক, কিন্তু হচ্ছে আমার ছেলেটা, এই ঢাকার ছেলেটা ভালো খেলতেছে। মানে আপনারা যে বললাম যে বেস্ট কে চাই, এখন বেস্ট আপনি হন না, আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, ব্যাকডোর খুঁজেন না, একদম ব্যাকডোর খুঁজেন না, একদম হতাশ হয়েন না। এই জায়গাটা আপনার কাজে লাগানোর সময়, দিস ইজ দ্য হাই টাইম। এখন আপনারা যদি উঠে দাঁড়ান, এখন যদি ফুটবল কর্মকর্তারা প্রপার একটা একাডেমি করেন এবং আমাদের বাইরের এই সোর্সিং ঠিক থাকে, তাহলে আমাদের দ্রগবারা যদি চলেও যায়, মানে আমাদের দ্রগবাদের সোর্সিং যদি একটু ফ্লোটা বন্ধ হয়ে যায় কোনো 4-5 বছর, আমরা টের পাবো না। তখন কিন্তু আর এই আমিনুল ভাই সংখ্যাটা সত্যি হবে না। আমি দেখতেছি অনেকে আপনারা ফেসবুকে আমিনুল ভাইও রাগারাগি করতেছেন, আপনারাও একটু মাথা ঠান্ডা করেন। আপনাদের বুঝতে হবে আপনারা বাংলাদেশের ফুটবলের অনেক ভালো চান, অনেক ভালো চান। আপনাদের চেয়ে আমিনুল ভাই কম ভালো চায় এটা ভাবার কোন সুযোগ নাই। অ্যাটলিস্ট আমি যদি একটু নির্দয় ভাবে বলি, আপনাদের চেয়ে আমিনুল ভাই একটু বেশিই ভালো চায় এবং একটু বেশিই বোঝে। ফলে আমিনুল ভাই কথাটা কি পার্সপেক্টিভে বলছে, কি বলছে, এটা বোঝার চেষ্টা করেন। আমার ধারণা এই কন্টেন্টটা পুরাটা দেখলে বুঝে ফেলবেন যে কেন বলছে কথাটা। আমিনুল ভাইয়ের 8-10 জন 7-5-এর সঙ্গে মেলায় না, তার ফুটবলিং সেন্স, তার ভিশন অনেক ক্লিয়ার। তাকে একটু মানে জায়গায় আসতে দেন, নিশ্চয়ই সে একটা বড় পদে আসবে কোথাও, তখন দেখবেন যে আমিনুল ভাইয়ের সেন্স কোন লেভেলে। ফলে তারেও নিয়ে আমি দেখতেছি ট্রল করতেছেন, এটা আপনাদের যেটা হচ্ছে আপনাদের বারবার চুন খেতে খেতে গাল পুড়ছে, তো আমি বুঝি আপনাদের ফিলিংটা যে অনেকে তো দেখলাম, এই তো দাদা এগুলা যে বলেন না, দেখতেছি না গত 17 বছর ধরে। হতাশ হয় না, সবাই বলে হতাশ হয় না, ভরসা তো কারণ পরে আমাদের করতেই হবে। দেখেন আমরা কি চলে যেতে পারবো সবাই মিলে এই দেশ ছেড়ে? সবাই মিলে এদের সবাই ত্যাগ করতে পারবো? তাহলে আমাদের ফেডারেশন লাগবে না শেষ পর্যন্ত, শুধু প্রবাসী খেলোয়াড়রা আসবে, এসে নিজেরা নিজেরা দল বানায় খেলে, তাও তো হবে না। আমাদেরও তো ভরসা করতে হবে, আমাদের আমিনুল ভাইদের উপরে ভরসা করতে হবে, অন্য কারো উপরে ভরসা করতে হবে। এইভাবে পরস্পরের শত্রুতা করা যাবে না যে এইখানে লোকাল যে যা কথা বলবে ওইটা বিরোধিতা আমাকে করতেই হবে। ওই এসেন্সটা নিয়েন না কেউ, ওই এসেন্সটা নিয়েন না। এখানে যারা পজিটিভ বলবে, সমালোচনা করার যে হলে সমালোচনা করেন, আক্রমণ করেন না, কথায় কথায় আক্রমণ করেন না এবং শত্রু ভাবেন না কাউরে। আমাদের এখন সবাই মিলে ফুটবলের, আমি গতকালকে একটা ঘরোয়া আড্ডায় বলতেছিলাম যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফুটবলের যে জনপ্রিয়তা, এটাকে মিডিয়া চেপে রাখছিল এই 97-এর পর থেকে, একটা প্যারাডাইম শিফট বলে চালায় দেওয়া হচ্ছিল, কিন্তু সেই জিনিসটা আবার ফুটবলে চলে যাচ্ছে। আপনারাই অলরেডি লেখালেখি করতেছেন যে কন্টেন্ট ক্রিয়েটররা এই আমার মতো অনেকেই আবার ফুটবলে লাইন দিচ্ছেন।
দিতেই হবে। ফুটবলে একটা জনপ্রিয়তা আসতেছে। দিস ইজ হাই টাইম সবাই হাতে হাত রাখা। এখন পরস্পরের বিপক্ষে কথা বলার সময় না। ফলে আমিনুল ভাইয়ের কথাটাকে গুরুত্বের সঙ্গে দেখেন। আমি আশা করি আমিনুল ভাইরাও তাদের দায়িত্বটা পালন করবেন, কথা বলেই কাজটা শেষ করবেন না। সেক্ষেত্রে আর এই কথা বলতে হবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।